বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের প্রত্যাশার অমিল রয়েছে বললেন তারেক রহমান। দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির তথ্য খতিয়ে দেখছে দুদক। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে ক্ষমা চাইলেন আসিফ। ইন্টারপোলের নজরদারিতে সাবেক আইজিপি বেনজির এক দেশ থেকে অন্যত্র যেতে পড়বেন বাধার মুখে। রাজনৈতিকভাবে ফায়দা লুটতে এই ভারতের সংখ্যালঘু নির্যাতন প্রভাব ফেলে প্রতিবেশী দেশগুলোই বলছেন বিশ্লেষকরা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদের সাথে আছি মুজাহিদুল ইসলাম। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও যা থাকছে। ব্লগ সাইটে গুজব তৈরি করে ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে সত্যি খবর মনে করছে মানুষ। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার দোহায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে এই সমর্থন জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, কাতার সফর খুবই সফল ও সার্থক হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। কাতার সফরের শেষ দিনে দেশটির প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ার বিষয়ে অবহিত করার পাশাপাশি রোহিঙ্গা সংকটের সহযোগিতা এবং ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আলোচনা হয় গাজা সংকট নিয়েও। খুবই সৌহার্দ্যপূর্ণভাবে খুবই ফ্রুটফুল একটা আলোচনা হয়েছে। সেখানে মূল ছিল যে কাতারি লিডারশিপ, কাতারের প্রাইম মিনিস্টার ওনার লিডারশিপের প্রতি উনি বলেছেন যে ইউ ক্যান কাউন্ট অন আওয়ার আপনাকে লিডারশিপের আমরা উনি ফুল সাপোর্টটা জানিয়েছেন। এরপর কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির সাথে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহায়তা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না। 4 দিনের সফরে দেশটির প্রায় সব গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার। এতে দুদেশের সম্পর্ক পাবে নতুন মাত্রা। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কার্বন নিঃসরণ, সম্পদ পুঞ্জীভূতকরণ ও বেকারত্ব শূন্যে নামিয়ে আনতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার কাতার বিশ্ববিদ্যালয়ে দেয়া বক্তৃতায় তিনি আরও বলেন, বর্তমান সভ্যতা আমাদের ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে বেরিয়ে 3-0 বিশ্ব গড়তে হবে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বুধবার রাতে কাতারে বিনিয়োগ সেমিনারে দেয়া বক্তব্যের শুরুতেই প্রধান উপদেষ্টা বাংলাদেশের জুলাই বিপ্লবের বর্ণনা দেন। বলেন, অসাধ্য সাধন করেছে তরুণরা। বাংলাদেশে সব অসম্ভবই সম্ভব হয়। Nobody in Bangladesh will say there is corruption in this government. বিশ্বজুড়ে ধনীদের জন্য ব্যাংক হলেও বাংলাদেশই প্রথম দরিদ্রদের জন্য ব্যাংক করেছে। দরিদ্র নারীদের মাধ্যমে দেশজুড়ে মোবাইল ফোন সেবা পৌঁছে দেওয়ার উদাহরণ তৈরি করেছে। এমন নতুন আইডিয়া নিয়ে বাংলাদেশে বিনিয়োগ করে কাতারের ব্যবসায়ীদের চমক উপহার দেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। Here we are talking about a new, in a way, new start, but a very old foundation. And it will be an exciting business for all of us together. That's what we are looking forward to. We want your partnership. পরে বৃহস্পতিবার সকালে কাতার বিশ্ববিদ্যালয়ে নিজের 3-0 ধারণা নিয়ে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। বলেন, বর্তমান সভ্যতা শুধু মুনাফার পেছনে ছুটছে, এতে পরিবেশের কি ক্ষতি হচ্ছে তা বিবেচনায় নেওয়া হচ্ছে না। We have created civilization which is self-destructive. It's taking us to the ultimate destruction. We destroy ourselves. বিশ্বের 10% মানুষের কাছে 90% সম্পদ পুঞ্জীভূত হয়ে গেছে। এখান থেকে বেরোতে হবে, আর চাকরির পেছনে না ছুটে হতে হবে উদ্যোক্তা। Wealth that we create
goes only one direction. It doesn't go in all directions. It goes only one direction. It goes to the top. You are a big human being who can change the whole world. You're stuck with little thing in your house. That's it. That's what a waste. That's the point I'm bringing. That's why I'm calling you genie and all that, trying to encourage you to discover yourself. You are completely different. বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। And if you have a 3-0 world, we have created a new civilization. That's the only way we can survive. মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। Give you a kind of জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের চাওয়ার অমিল রয়েছে, তাদের কাছে অন্য কিছু গুরুত্বপূর্ণ, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর বিএনপি প্রথম দল যারা সংস্কার করে দেশকে আধুনিক, অসাম্প্রদায়িক ও জনকল্যাণমূলক রাষ্ট্রে পরিণত করতে চায়, এমনটা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মাহিলা ইসলামের রিপোর্টে। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পঞ্চগড় এই 4 জেলায় বিএনপির 31 দফা প্রশিক্ষণ কর্মশালা। নিজ নিজ জেলার নেতারা কর্মশালায় অংশ নিয়ে দিনভর 31 দফার নানান পরিকল্পনা তুলে ধরেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই জায়গা থেকে বাংলাদেশের নারীদেরকে নিজের পায়ে দাঁড় করিয়ে গার্মেন্ট শিল্প কে শুরু করলেন? এমন ভাবে নিয়ে আসতে হবে যেখানে হানাহানি, বিদ্বেষ, প্রতিহিংসা এর ঊর্ধ্বে উঠে পুরা জাতিকে ঐক্যবদ্ধ করে আমরা যেতে পারি। আগামী বাংলাদেশে বিএনপির নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে হবে। আমরা চাই না কোনোভাবেই এই ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরায় আসুক। এ সময় ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, বিএনপি সব শ্রেণী পেশার মানুষের চাওয়াকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধভাবে সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিতে চায়। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, আমরা শুরু করব। যারা নেতৃবৃন্দ আছেন এখন, তারা শুরু করবেন ইনশাল্লাহ জনগণের সমর্থন নিয়ে, জনগণের রায় নিয়ে। এটিকে আমরা চালিয়ে নিয়ে যাব। আমরা শুরু করব, পরবর্তী নেতৃবৃন্দ চালিয়ে নিয়ে যাবে। যে কোনো মূল্যে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, তৃণমূলের নেতাদের সেই লক্ষ্যে কাজ করার তাগিদ দেন দলের কাণ্ডারি। আপনার মাধ্যমে সে তার কথাটা জানতে চাইছে, সে তার বার্তাটা পৌঁছে দিয়েছে, এই জন্য চাইছে, কারণ সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যদি এই দেশের জন্য ভালো কিছু করা সম্ভব হয়, যদি করতে পারে, সেটা বিএনপি পারবে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। এ সময় বলেন, বিএনপি প্রথম দল যারা সংস্কার নিয়ে কাজ করছে। 31 দফায় কতগুলো মৌলিক বিষয় এসেছে, বাংলাদেশকে আমূল পরিবর্তন করে দেওয়ার চিন্তা ভাবনাগুলো এখানে এসেছে। যে চিন্তা ভাবনাগুলোকে আমরা যদি জনগণকে বোঝাতে সক্ষম হই, তাহলে নিশ্চয়ই আমাদের জনগণই সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। জনগণের কাছে দলকে আদর্শভাবে তুলে ধরার তাগিদও উঠে আসে জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য থেকে। বিএনপি হচ্ছে সেই দল। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সম্প্রতি 2 উপদেষ্টার এপিএসের দুর্নীতির অভিযোগের বিষয়ে আইন মেনে সিদ্ধান্ত নেবে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক মহাপরিচালক একথা জানিয়েছেন। এদিন অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ভোলা 4 আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে মামলা করেছে দুদক। এদিকে দুদকের মামলায় খুলনা 2 আসনের সাবেক এমপি শেখ জুয়েল ও বাগেরহাট 2 আসনের সাবেক এমপি শেখ তন্ময় সহ 4 জনের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আরও জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার একান্ত সচিব মোয়াজ্জেম হোসেন ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের ব্যক্তিগত কর্মকর্তা তুহিন ফারাবির বিরুদ্ধে তদবির বাণিজ্যের অভিযোগ ওঠে। সম্প্রতি দেশের প্রথম সারির একাধিক গণমাধ্যমে এমন খবর প্রকাশ হওয়ার পরে নড়েচড়ে বসে দুদক। অভিযোগ ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই ছাত্র প্রতিনিধিরা ফ্যাসিবাদের দোসর, চিকিৎসক, প্রকৌশলী সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাদের অর্থের বিনিময়ে পুনর্বাসনে সহায়তা করে হাতিয়ে নিয়েছে শত কোটি টাকা। উপদেষ্টার এপিএসের দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে দুর্নীতির তথ্য খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা জানান দুদক মহাপরিচালক। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সবগুলো বিষয় বিবেচনা করা হবে।
এদিন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বিরুদ্ধে ২৭ কোটি টাকা অবৈধ সম্পদ ও ২৬১ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করে সংস্থাটি। একই সাথে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ সম্পদ ও ৮৫ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে আরেকটি মামলা হয় ভোলা ৪ আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে ২৭ কোটি ৩৮ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব ক্ষমতার অপব্যবহারপূর্বক অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন। এদিকে দুদকের মামলায় শেখ হাসিনার চাচাতো ভাই খুলনা ২ আসনের সাবেক এমপি শেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল ও শেখ জালালউদ্দিন রুবেল এবং ভাতিজা বাগেরহাট ২ আসনের সাবেক এমপি শেখ শারহান নাসের তন্ময়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সিরাত আল মুস্তাকিম, ২১ টেলিভিশন, ঢাকা। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার সকাল 11:30টার পর নিজ ফেসবুক পেজে বাবার ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া পোস্টটিতে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, প্রথমেই আমার বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করছি। গতকাল রাত 9টার দিকে একজন সাংবাদিক কল দিয়ে আমার বাবার নামে ইস্যুকৃত ঠিকাদারি লাইসেন্সের বিষয়ে জানতে চান। পরে বাবার সাথে কথা বলে নিশ্চিত হলাম তিনি জেলা নির্বাহী ইঞ্জিনিয়ারের কার্যালয় থেকে একটি লাইসেন্স করেছেন। পোস্টে উপদেষ্টা আসিফ আরও উল্লেখ করেন, স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য লাইসেন্স করার পরামর্শ দেন। তবে পরে বাবার আবেদনের পরিপ্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে বলেও পোস্টে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়াতে নতুন কৌশলের আশ্রয় নিচ্ছে গুজববাজরা। তারা ব্লগ সাইটে গুজব তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে। ফলে ওই গুজব সহজেই মানুষ বিশ্বাস করছে। তারা এটিকে সত্যি খবরই মনে করছে, আর এতে গুজবের জোর আরও বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন আরিফিন শাওন। সম্প্রতি ভারতের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয় বাংলাদেশের যুবলীগ কর্মীর ওপর হামলা করেছে সমন্বয়করা। সিনেমার শুটিং দৃশ্য ফেসবুকে ছড়িয়ে দিয়ে পাহাড়ে অরাজকতার ভুয়া তথ্য ছড়ানো হয়। সেনা সদস্যদের নিহত হওয়ার গুজবও ছড়ানো হচ্ছে। গুজবগুলো এগুলো সব সরকারের আমলেই হয়। ফ্রি ব্লগ স্পটের যে ডোমেনগুলো এগুলো গত সেপ্টেম্বর থেকে হয়েছে, এটা একেবারে নতুন ধরন। এর আগে ফ্যাক্ট চেকাররা এত নিবিড়ভাবে এই ঘটনাগুলো আগে দেখে নাই। এটা আমি বলতে পারি যে বাংলাদেশের রাজনৈতিক একটা অপপ্রচারের নতুন কৌশল। যেমন এই সেনানিবাসের যে ঘটনাটা, এটাও ওরা ওখানে প্রকাশ করেছে। সাধারণ মানুষের অজ্ঞতা এবং আবেগ কাজে লাগিয়ে উদ্দেশ্য হাসিল করতে উঠে পড়ে লেগেছে একটি চক্র। এই চক্রের মূল লক্ষ্য দেশে অরাজকতা সৃষ্টি করা। ব্লগ স্পট নামে কিছু ফ্রি ডোমেইনের সাইট বানানো যায় ইজিলি, যে কেউ বানাতে পারে ঘরে বসে ৫-১০ মিনিটে। এর কোনো টাকা পয়সা লাগে না। তো এই ডোমেইনগুলো ইউজ করে এরা বিভিন্ন সাইট বানায় ওখানে মন গড়া বিভিন্ন সংবাদ প্রকাশ করে। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ভেঙে ফেলার ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হয়, তবে পরে জানা যায় সংস্কার কাজ চলছে। আরিফিন শাওন, ২১ টেলিভিশন, ঢাকা। ইন্টারপোলের রেড নোটিশ গ্রেফতারি পরোয়ানা না হওয়ায় সহসায় গ্রেফতার করা যাচ্ছে না সাবেক আইজিপি বেনজির আহমেদকে। তবে ইন্টারপোলের এই নোটিশের কারণে স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হবে বেনজিরের। আর্থিক অপরাধের মামলায় থাকা বেনজির যে দেশেই থাকুক, ইন্টারপোলের নজরদারি অব্যাহত থাকবে। আদিত্য মামুনের রিপোর্ট। গেল ৫৪ বছরে ৬৩ জন বাংলাদেশের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে, যার মধ্যে পুলিশের সর্বোচ্চ পদে প্রথম কোনো ব্যক্তি হিসেবে নাম এলো বেনজির আহমেদের। আর্থিক অপরাধ মামলায় বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদনের পরিপ্রেক্ষিতে ইন্টারপোল রেড নোটিশ দিলে বেনজিরের বিষয়ে তদারকিতে নামে। ইন্টারপোলের নিজস্ব পুলিশ বাহিনী নেই, তবে স্ব দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীরাই অভিযুক্ত ব্যক্তির স্থান শনাক্ত করে তথ্য সরবরাহ করলে ব্যবস্থা নেয় সংস্থাটি। ইন্টারপোলের রেড নোটিশের প্রক্রিয়া কি আর কারাই বা অপরাধের তালিকায় থাকেন তা জানালেন এই আইনজীবী। ইন্টারপোল দেখবে হচ্ছে কি যে যাকে ব্যাপারে রেড নোটিশ দেওয়া হচ্ছে তাকে কি পলিটিক্যালি ভিকটিম করা হচ্ছে, অথবা সে কি আসলে কি আপনার মানি লন্ডারিং, করাপশন, চাইল্ড অ্যাবডাকশন, ম্যাস মার্ডার
এই ধরনের অফেন্সের সাথে আদৌ ইনভলভ কিনা। তবে এই নোটিশে গ্রেফতার না হলেও সবসময় নজরদারি, এমনকি দেশ ছেড়ে ভিন্ন দেশে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হবেন বেনজির। অনেক সময় আমার রেড নোটিসটাকে একটা ওয়ারেন্ট হিসাবে অনেক দেশের মানুষ ইন্টারপ্রিট করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি রেড নোটিস ওয়ারেন্ট না। রেড নোটিস হচ্ছে গিয়ে একটা নোটিস ইন্টারপোল ইস্যু করে, এই নোটিসটা চলে যায়, এই নামটা, এই তথ্যটা চলে যায় সব মেম্বার স্টেটের কাছে। তখন অন্য অন্য মেম্বার স্টেটকে সেই লোকটার আইডেন্টিটিটাকে দেওয়া হয়। মেম্বার স্টেট কিন্তু ওই লোককে অ্যারেস্ট করতেও পারে, নাও করতে পারে। অ্যারেস্ট করবে হচ্ছে গিয়ে যেই দেশে যেই দেশে ওয়ারেন্ট সেই দেশ, কিন্তু ইন্টারপোল জাস্ট হচ্ছে নেটওয়ার্কিংটা করে দেয়। পুলিশ বলছে অপরাধের ধরন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরাধীর বিরুদ্ধে। রেড নোটিশ পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিজস্ব আইনি কাঠামোর আলোকে অভিযুক্তকে শনাক্ত, নজরদারি এবং রাষ্ট্রীয় আইনানুগ সিদ্ধান্ত সাপেক্ষে প্রত্যাপনের উদ্যোগ গ্রহণ করে থাকে। শুধু বেনজির নয়, বেশ কয়েকজনের বিরুদ্ধে রেড নোটিশ দেওয়ার আবেদন প্রক্রিয়াধীন। আদিত্য মামুন, একুশে টেলিভিশন, ঢাকা। রাজনৈতিকভাবে ফায়দা লুটতেই ভারতের সংখ্যালঘু নির্যাতন চলছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষক ও মানবাধিকার কর্মীরা। তাদের মতে বিষয়টি নিয়ে বাংলাদেশকে কৌশলে সোচ্চার হওয়া প্রয়োজন, কেননা এই ধরনের ঘটনা প্রতিবেশী দেশগুলোতে নেতিবাচক প্রভাব ফেলে। তবে এক্ষেত্রে কূটনৈতিক সম্পর্কের কথাও মাথায় রাখা প্রয়োজন। বিস্তারিত সঞ্জয় অধিকারী রিপোর্টে। গেল বেশ কিছুদিন ধরেই ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘু মুসলিমদের ওপর নানাভাবে নির্যাতন চলছে। সম্প্রতি ওয়াকফ বিল নিয়ে এর মাত্রা আরও বেড়েছে, যা ভাবিয়ে তুলেছে বিবেকবোধ সম্পন্ন মানুষদের। সরকারিভাবে এগুলো খুব গুরুত্বের সাথে দেখাটা দরকার। একটা হলো যে ধর্মের ইস্যুটাকে, সংখ্যালঘু ইস্যুটাকে আমার মনে হচ্ছে যে বিজেপি যেভাবে এটাকে ডিল করছে, তারা এটা থেকে রাজনৈতিক ফায়দা নিতে চায়, তাদের ইলেকটোরাল বেনিফিট নিতে চায়। এ অবস্থায় বাংলাদেশকে সতর্কতার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করে ভারতের দৃষ্টি আকর্ষণ করার সুযোগ রয়েছে। পাশাপাশি মানবাধিকার সংগঠনগুলোও সংখ্যালঘু নিপীড়নের কথা বিশ্বমহলে তুলে ধরতে পারে। ভারতীয় শাসক গোষ্ঠী মূলত এই শাসক গোষ্ঠী এরকম ধর্মীয় নিপীড়ন শুধু মুসলমানদের উপর না, সেখানে যে নিম্নবর্ণ হিন্দুদের উপরও ব্যাপক নিপীড়ন নির্যাতন কিন্তু হয়। আমরা যে কোনো একটা অন্যায় হলে সেটার প্রতিবাদ তো করতেই পারি, আমরা বলতে পারি ভারতেও এটা হওয়া উচিত। এটা এই জন্যই বলতে পারি যে ভারতে কোনো ঘটনা ঘটলে এটার ইফেক্ট প্রতিবেশী দেশেও পড়বে। এদিকে গত মার্চ মাসে ভারতের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে দেশটির গোয়েন্দা সংস্থা রয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণ ও বৈষম্য বেড়েছে। ওয়েস্টার্ন দেশগুলি, আমেরিকানরাও এই সমস্ত ধর্মীয় সংখ্যালঘুদের উপর নিপীড়নের ব্যাপারে তারা কথা বলছে। বাংলাদেশ বলতে পারে, ভারতকে বলতে পারে যে তুমি তোমার দেশে সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতন করো, আবার তুমি আমার দেশে মিথ্যা অপপ্রচার চালানোর বিষয় নিয়ে তুমি আবার আমাদের সাথে কথা বলো। এই কথাগুলি তারা বলতে পারে না। দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতির ধারা মাথায় রেখে ও কূটনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকেই প্রতিবেশী দেশের যে কোনো অনিয়মের প্রতিবাদ করতে হবে মত বিশ্লেষকদের। দক্ষিণ এশিয়া এটা একটা আসলে আমরা একটা চেইনের মধ্যে আসি। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন, ঢাকা। কাশ্মীরের পেহেলগাঁওতে ঘটে যাওয়া জঙ্গি হামলার তীব্র নিন্দা জানিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পাকিস্তানকে গাজা করে দেওয়ার হুঁশিয়ারি দেন। গণমাধ্যমকে তিনি বলেন, পর্যটকদের উপরে হামলা কাপুরুষোচিত ও মানবতা বিরোধী সন্ত্রাস। পর্যটক বিতান অধিকারীর মৃত্যুর পর হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করেন তিনি। ভারতীয় হিন্দু বলে হামলা চালানো হয়েছে বলেও দাবি তার। যারা সন্ত্রাসী হামলা করেছে তাদের বিরুদ্ধে ইসরায়েলের মতো যুদ্ধ ঘোষণার কথাও বলেন তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। গত 22 এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মীর অঞ্চলে পর্যটকদের উপরে সন্দেহভাজন জঙ্গিদের গুলিতে 26 জন নিহত হন। ইসরায়েলের প্রধানমন্ত্রী যেমন গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছেন, এই ক্রস বর্ডার টেররিজম যারা করছে তাদেরকেও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া উচিত। এবং আমরা যারা ভারতীয় এবং সনাতন, আমরা 260টা দেহ চাই জিহাদে। 26টা মেরেছে হিন্দু বলে, আমরা 260টা দেহ চাইছি। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলামের হত্যা নিছকই একটি হত্যাকাণ্ড, নাকি এর পেছনে অন্য কোনো কারণ?
থাকতে পারে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য? পুলিশ বলছে তদন্ত শেষ হলেই মিলবে সবকিছুর উত্তর। এরই মধ্যে আসামিদের অনেকেই এসেছেন আইনের আওতায়, বাকিদের ধরতেও চলছে সাঁড়াশি অভিযান। মাহতাব মিনহাজের প্রতিবেদন। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে হত্যাকাণ্ডের দৃশ্য। সিসি ফুটেজে দেখা যায় পিয়াস নামের এক যুবক ওই বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামের এক শিক্ষার্থীর বুকে ছুরি দিয়ে আঘাত করছে। পিয়াসের বান্ধবীর সামনে পারভেজ তার বন্ধুদের সঙ্গে হেসে হেসে কথা বলেছেন, যা ভালোভাবে নেয়নি পিয়াসের বান্ধবী। অভিযোগ সে কারণেই হত্যাকাণ্ড। তুচ্ছ একটা কারণ, যেটা নিয়ে একটা হয়তো হাসাহাসির পর্যায়ে চলে গিয়েছিল, এবং এটা আমরা সবগুলো খুঁটিনাটি বিষয় তদন্ত করছি, এর পিছনে অন্য কোনো কারণ আছে কিনা। চাঞ্চল্যকর এই ঘটনায় এরই মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ঘটনার সঙ্গে জড়িত 2 তরুণীকে খুঁজে বের করতেও আদেশ দিয়েছেন আদালত। ঘটনার পেছনের রহস্য উন্মোচনে তদন্ত শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বললেন এই কর্মকর্তা। আশা করি খুব অল্প সময়ের ভিতরে এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটন হবে এবং ঘটনার সাথে জড়িত অন্য যারা রয়েছে তারাও আইনের আওতায় চলে আসবে। পুলিশের তদন্তে এরই মধ্যে উঠে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 নেতার নাম, তবে সংগঠনটি এর দায় নিতে চাচ্ছে না। আমরা লক্ষ্য করলাম যে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটির পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে, এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। বৈষম্য বিরোধী যেরকম মিথ্যাচার করছে, তারা গণমাধ্যমের সামনে যেরকম মিথ্যাচার করছে, আমরা এটি খুবই দুঃখজনক এরকম ঘটনা। বিষয়টি নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে হত্যাকাণ্ডের পর প্রেস ব্রিফিং করেন তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি ঘৃণ্য রাজনৈতিক অপপ্রচারে লিপ্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরুণরা হত্যার মতো অপরাধে কেন জড়িয়ে পড়ছে, কেন তারা বেপরোয়া? অপরাধ ও সমাজ বিশ্লেষকরা এর জন্য পারিবারিক মূল্যবোধের অভাবকে দায়ী করছেন। আমাদের এখানে এই ধরনের অপরাধগুলো অতীতে যা হয়েছে, সেই অপরাধগুলোর যখন বিচার দ্রুত সময়ের মধ্যে হয় না, বরং বিচারের পরিবর্তে যখন সেই ঘটনাটা নিয়ে রাজনীতিকরণ শুরু হয়, তখন আসলে এই ধরনের অপরাধপ্রবণ ব্যক্তি যারা বা ছোটখাটো ঘটনায় অনেক তুলকালাম কাণ্ড ঘটাতে চান, তারা একটা সুযোগ পেয়ে যান। মাহতাব মিনহাজ, একুশে টেলিভিশন, ঢাকা। ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। যেসব সংস্কার আশু প্রয়োজনীয় এবং নির্বাচন কমিশনের ক্ষমতার মধ্যে আছে, সেগুলো কমিশন নিজেরাই বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এদিকে ইসিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ার হাই কমিশনার। মানিক শিকদারের রিপোর্ট। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। পরে সিইসি এএমএম নাসিরউদ্দিন জানান, ত্রয়োদশ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে ভোটার তালিকা হালনাগাদ, কেনাকাটা, আইনি সংস্কারের অগ্রগতি, রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়ার অগ্রগতি ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়ে আলোচনা হয় হাই কমিশনারের সাথে। ভোটার লিস্টটা এটা আমরা অলমোস্ট শেষ পর্যন্ত নিয়ে এসেছি। আমরা প্রকিউরমেন্টের কাজ শুরু করেছি, এটা বলেছে অলরেডি টেন্ডার হয়ে গেছে, এটা জানিয়েছি। তারপরে আমাদের যে ডিলিমিটেশনের জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা ইনশাআল্লাহ একটা আইনের সংশোধন দরকার, এটা হয়ে গেলে ওইটাও আমরা করে ফেলবো। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, যেসব বিষয়ে রাজনৈতিক কারণ জড়িত রয়েছে, সেগুলো ছাড়া নির্বাচন কমিশনের আওতায় থাকা সংস্কার চলমান আছে। ঐক্যমত্য কমিশন থেকে তো ওনারাই দিবেন যে কখন কিভাবে কি করবেন, এটা আমাদের হাতে নাই। সুতরাং আমরা অনেকগুলো যেগুলো রাজনৈতিক বিষয় আছে, যেগুলোতে রাজনীতি ইনভলভ আছে, এটা ওনারা করে আমাদের সিদ্ধান্ত আমরা তখন জানবো। এটা নিয়ে কী দেন, কী ধরনের দেন আমরা তো আর জানি না। যেগুলো আমাদের ক্ষমতার মধ্যে আছে, আমাদের ইলেকশনের আগে যেগুলো আমরা প্রয়োজনীয় মনে করছি বা করা সম্ভব মনে করছি, উই আর ওয়ার্কিং অন দ্যাট। সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনে অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন হাই কমিশনার সুসান রাইলি। Elections, Australia stands by Bangladesh and we continue to work with you. মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। সংবিধান বিচার বিভাগ ও দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কারে গুরুত্বারোপ করেছে আমজনতার দল। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে 11 জন প্রতিনিধি নিয়ে ঐক্যমত্য কমিশনে আসে নতুন এই দল। প্রথম দফার বৈঠক শেষে ক্ষমতার বিকেন্দ্রীকরণে দলীয় প্রধান, সংসদ প্রধান এবং প্রধানমন্ত্রীর পদ আলাদা ব্যক্তির কাছে থাকার পক্ষে মত দিয়েছে আমজনতার দল। এ সময় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, পর্যায়ক্রমে সব রাজনৈতিক দলের সাথে কথা বলে একটি জাতীয় সনদ তৈরি করতে চায় কমিশন, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। যে সনদের ভিত্তিতে নির্মিত হবে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা।
যে পথরেখা নির্মাণের জন্য সকলে চেষ্টা করছেন, কমিশন কেবলমাত্র যাতে একটা ফ্যাসিলিটেটরের অনুঘটকের কাজ করছে, সেটাতে আমরা সফল হতে পারব। বর্তমান বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় প্রস্তাবনাটা কেমন হওয়া উচিত, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ বিষয়ক অতিরিক্ত আলোচনার কারণে সেগুলোর বিষয়ে মতামত দেওয়া সম্ভব হয়নি। আমরা এই উচ্চকক্ষ ব্যবস্থাপনায় যে অনির্বাচিতভাবে কিছু প্রতিনিধি নেওয়ার সুযোগ রাখা হয়েছে প্রস্তাবনায়, সেটা বিরোধিতা করেছি। শিক্ষার্থীদের দাবির মুখে কুয়েটের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বরাতে এই তথ্য জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্যরা। আর এরপর থেকে ক্যাম্পাস শান্ত, বিরাজ করছে স্বস্তির আমেজ। যদিও বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্যের দাবি তিনি পদত্যাগ করেননি। আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কুয়েটের সাম্প্রতিক ঘটনাবলীর প্রেক্ষিতে সমস্যা নিরসন ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরুর লক্ষ্যে বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের প্রতিনিধি দলের সদস্য অধ্যাপক ডক্টর তানজিম উদ্দিন খান শিক্ষার্থীদের এই প্রজ্ঞাপন পড়ে শোনান। ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নিরসন এবং শিক্ষা কার্যক্রম দ্রুত শুরু করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ উপাচার্যকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান। তবে উপ উপাচার্য শেখ শরীফুল আলম বলেছেন তিনি পদত্যাগ করেননি। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর শেখ শরীফুল আলম একথা জানান। ভিসি হিসেবে আমাদের ক্যাম্পাসে 100% অ্যাডমিনিস্ট্রেটিভ, একাডেমিক এবং ফিনান্সিয়াল পাওয়ার শুধুমাত্র ভাইস চ্যান্সেলর মহোদয় প্র্যাকটিস করে থাকেন। ফলে এই বিষয়ে আমার সংশ্লিষ্টতা আমি অন্তত খুঁজে পাচ্ছি না। এদিকে ভিসি ও প্রো ভিসিকে অব্যাহতি দেওয়ার খবর প্রকাশের পর থেকেই শান্ত কুয়েট ক্যাম্পাস, বিরাজ করছে স্বস্তির আমেজ। ফিরোজ হোসেন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবিধানের 116 অনুচ্ছেদের মাধ্যমে অধস্তন আদালতের ওপরে প্রধান বিচারপতি এবং আইন মন্ত্রণালয়ের দ্বৈত শাসন চলছে। এটি বাতিল না করে শুধু অধ্যাদেশের মাধ্যমে বিচার বিভাগ স্বাধীন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইনজীবী শিশির মনির। সংবিধানের 116 অনুচ্ছেদ বাতিল চেয়ে করা রিটের রুল শুনানির দ্বিতীয় দিন আদালতে এসব কথা বলেন শিশির মনির। স্বাধীন ও সার্বভৌম আদালত থেকে বিচার পাওয়ার নাগরিক অধিকার মন্তব্য করে তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে অদৃশ্য হাতের অজুহাত দিয়ে বিচার বিভাগ নিয়ন্ত্রণ করা হচ্ছে। সুপ্রিম কোর্টের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠা হলে তা অনেকটা নিয়ন্ত্রণ হবে। পরে পরবর্তী শুনানির জন্য মঙ্গল ও বুধবার দিন নির্ধারণ করেন উচ্চ আদালত। গত বছর 25 আগস্ট 10 জন আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট শিশির মনির হাইকোর্টে এই রিট আবেদন দাখিল করেন। বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন থেকে তথ্য চাওয়া হয়েছে। তাদের ডেমোগ্রাফি দেখেন, তারা কারা ছিল, এবং তাদের সার্ভিসে অন্যান্য অফিসারদের সঙ্গে আলাপ করে দেখবেন। তাদের অনেককেই বিচার বিভাগে তারা এক ধরনের প্রভাব এবং আধিপত্য তৈরি করেছিলেন। এই প্রভাব এবং আধিপত্য খরচ করে কিংবা এই প্রভাব এবং আধিপত্য খাটিয়ে তারা বদলি, পদোন্নতি, এমনকি শৃঙ্খলা বিধানের পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে প্রভাব খাটিয়েছেন। আমরা মনে করি আমাদের উচ্চ আদালত যদি প্রপারলি রেসপন্স করে এবং বাকি সবাই যদি এর সঙ্গে একমত পোষণ করেন, আপনারা সহ, তাহলে এই দেশে একটা যুগান্তকারী ঘটনা অচিরেই ঘটবে। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করলেও বাংলাদেশের রফতানি কমবে না। সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে খরচ কমানোর কথা বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সব সেবা একই ছাতার আওতায় এনে ব্যবসায় হয়রানি ও দুর্নীতি বন্ধের আশাও জানান উপদেষ্টা। তৌহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় মিট বাংলাদেশ এক্সপোজিশনের উদ্বোধনী অনুষ্ঠান। এতে যোগ দিয়ে বাণিজ্য উপদেষ্টা কথা বলেন ভারতের পক্ষ থেকে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে, তুলে ধরেন একক পণ্য ও দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে বৈচিত্র্যের গুরুত্ব। We have recently got this transshipment issues with us, and you'll be very happy to know we have faced it seamlessly. I am sure that the businesses have not endured the difficulties which a lot of people have imagined that our export might get impaired.
ব্যবসা সহজ করতে সরকার সব ধরনের উদ্যোগ নিচ্ছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা এই সমস্যা উতরে গিয়েছি। এখন আমরা কস্ট কমানোর কাজ করছি এবং কস্ট কমানোর জন্য যে নিয়ামকগুলো আছে প্রত্যেকটা নিয়ামক আমরা চিহ্নিত করেছি এবং একটা একটা করে সপ্তাহ দুয়েকের মধ্যে আমরা পূর্বের যে খরচ ছিল ইনশাল্লাহ সেই খরচ বা তার থেকে কমে আমরা এই কাজটা করতে পারবো। তো আমাদের এক্সপোর্টের প্রতিযোগিতার সক্ষমতা আরও বাড়বে। মেলায় অংশ নেওয়া বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারের সহায়তা কামনা করেন। আমরা প্রাইসটাকে ওইভাবে টার্গেট ধরি না কখনো, আমাদের মানে বেস্ট হলো যে কোয়ালিটি। মূলত 3 ফাংশন ইলেকট্রিক বেড, এটা হচ্ছে হসপিটাল এবং বাসাবাড়ি দুটার ক্ষেত্রে ইউজ করা হয়। আমরা 122 টাকা করে ডলার কিনে আমাকে ইম্পোর্ট ডিউটি দিতে হচ্ছে 122 টাকা করে। 9টি দেশের 120টিরও অধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। মালয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশের শ্রমবাজার দ্রুত চালু করার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়েছে রিক্রুটিং এজেন্সিগুলো। তবে সংশ্লিষ্টরা বলছেন, সিন্ডিকেট বন্ধ না করে বাজার চালু হলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অভিবাসন খাত। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। মালয়েশিয়া, আরব আমিরাত, ওমান সহ বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালুর জন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরার এই মানববন্ধন। রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এই কর্মসূচি থেকে বক্তারা বলেন, বন্ধ শ্রমবাজারগুলো দ্রুত চালু না হলে এর নেতিবাচক প্রভাব পড়বে অভিবাসন খাতে। সিন্ডিকেট ছাড়া কম খরচে বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। আমরা কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নীতি চাই না, আমরা চাই সরকার নিয়ম নীতি করে দিবেন, সরকার আমাদের পথ দেখিয়ে দিবেন, কোন পথে চললে আমাদের জনশক্তি প্রেরণ সুন্দর হবে। সৌদি একমাত্র শ্রমবাজার বাংলাদেশের বর্তমানে চালু আছে। এই বাজারটিও নানান প্রতিকূলতার সম্মুখীন। সেই শ্রমবাজারগুলো বন্ধ আছে এবং প্রতিবন্ধকতাগুলো দূর করে এটা অবিলম্বে চালু করতে হবে। আমরা কোনো সিন্ডিকেটের পক্ষে বিপক্ষে না, আমরা চাই যে কোনো মূল্যে যে কোনো উপায়ে এই মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হবে। গেল বছর সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের অভিযোগে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। সংশ্লিষ্টরা বলছেন, অপতৎপরতার কারণে খুলছে না দেশটির শ্রমবাজার। সকল রিক্রুটিং এজেন্সি যেন তাদের যোগ্যতা অভিজ্ঞতা বলে মালয়েশিয়াতে কর্মী পাঠাতে পারে এবং কর্মীরা যাতে কম খরচে যেন মালয়েশিয়া যেতে পারে এবং বারবার এই শ্রমবাজার যেন বন্ধ হয়ে না যায় এবং সিন্ডিকেটের কারণেই কিন্তু বারবার শ্রমবাজার বন্ধ হয়ে গিয়েছিল। অভিবাসন খাতে অনিয়ম বন্ধ ও কর্মীদের কম খরচে বিদেশ যাওয়া নিশ্চিতেরও দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। একই সঙ্গে বলছেন, মালয়েশিয়ার শ্রমবাজারে যারা সিন্ডিকেট করেছে তাদের বিচারের আওতায় আনা জরুরি। যারা অতীতে চিহ্নিত সিন্ডিকেট চক্র যারা আছে, হোতা যারা আছে, তাদের বিচার ত্বরান্বিত করা উচিত। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নিজেকে মনে করতেন 2500-এর দণ্ডমুণ্ডের কর্তা, জনতাকে মনে করতেন দাস। ক্ষমতার অপব্যবহার করে প্রতিটি সেক্টরে করেছেন অনৈতিক হস্তক্ষেপ, কামিয়েছেন কাড়ি কাড়ি টাকা। তিনি নারায়ণগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় তার অপরাধ সাম্রাজ্যের আদ্যপান্ত তুলে ধরছেন আলী আহমেদ, সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ প্রতিনিধি রবিউল ইসলাম। 1 সেপ্টেম্বর 2017 সাল, নারায়ণগঞ্জের 2500 উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন মেঘনা নদী বেষ্টিত চরাঞ্চলে শুরু হয় সংঘর্ষ। দীর্ঘ সময় সংঘর্ষে নিহত হন স্থানীয় বাসিন্দা পুলিশ কনস্টেবল রুবেল। মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে অবস্থান নেয় এমন পরিণতি হয় রুবেলের, যা বাস্তবায়ন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন। মাহবুবের মায়ের এই আক্ষেপ আর বুক ফাটা কান্নার কোনো জবাব নেই, কারণ 2023 সালে 4 এপ্রিল বাবা মায়ের সামনে চোখ তুলে কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করা হয় দুপতারা ইউনিয়ন যুবদল নেতা মাহবুবকে। এমন হিংস্রতার মূল চালিকা শক্তি ছিলেন নজরুল ইসলাম বাবু। এমপি বলে কই দিছে, বলে মাইরা লেখাটা কি করব, ওদের হাত পা দুইটা সার পায় না, দাও সিনিয়র মাথার মতো পার আঘাত বাদ দিছে। নজরুল ইসলাম বাবু ছিলেন 2500-এর অঘোষিত রাজা। সবকিছুতেই ছিল তার আধিপত্য। বহু মানুষের জমি বাড়িঘর দখল করেছেন তিনি, দখল করেছেন সরকারি জায়গাও। পিস্তল দেয় আমার এক ভাই আটকায়
তুইছে 13 ডিসেম্বর জায়গা এই সাইডে দল করে খাইছে আমাদের জায়গাটা আমাদের জোর করে নিচ্ছে আমাদের জায়গাটা লুটপাটের মতো দখল করে নেয় ঘর ভাঙ্গালাইছে সব ভাঙ্গালাইছে ভাঙ্গা জুড়ে এই স্কুল দিছে রাজধানীতে রয়েছে বহু ফ্ল্যাট বাড়ি জমিসহ স্থাবর সম্পদ থাকতো এটা 5 আগস্টের আরো মাস আগে চলে গেছে। নজরুল ইসলাম বাবুর হারা ফ্ল্যাট ছিল কিন্তু হারা থাকে না কেউ এখানে। বিদেশেও গড়েছেন সম্পদের পাহাড়, তবে সুনির্দিষ্ট তথ্য দিয়ে আওয়ামী লীগের আমলে দুদকে বারবার অভিযোগ দায়ের করা হলেও পার পেয়ে যান বাবু। বিরোধী মতের যারা রাজনীতি করতেন তাদের উপর সবসময় অত্যাচারের স্টিম রোলার চালাতেন বাবু। নজরুল ইসলাম বাবুর টর্চার সেল ছিল কৃষ্ণপুরের বাড়ি, ছাত্রলীগ দিয়ে ধরায় আনা হয়েছে, যুবলীগ দিয়ে ধরায় আনা হয়েছে। তারা প্রতিবাদ করতে আগ্রহ দৌড়াইতো, পুলিশ দিয়ে হয়রানি করাইতো, রাতের ঘুম হারাম করতো। 5-7টা মামলা দিছে, প্রত্যেকটার সাথে বাবু জড়িত। 2500 পুরো উপজেলাকে অপরাধের সাম্রাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন নজরুল ইসলাম বাবু। পুরো দস্তুর একটি ডাকাতের গ্রাম গড়ে উঠেছে সেখানে। আর এসব অপরাধের মদদ দেওয়ার পাশাপাশি তাদের থেকে কমিশন পেতেন নজরুল ইসলাম বাবু ও তার স্বজনরা। এমপির ভাই নাজমুল ইকবল 10 বড়ি 15 বড়ি 20 বড়ি স্বর্ণ আনছি, 5-6 লাখ টাকা আনছি, হেরা মনে করে নাম করতে অর্ধেক ভাগ নিছে। ক্ষমতার দাপটে আইনি জাল থেকে বারবার বের হলেও 5 আগস্টের পর পতন হয় তার অপরাধ সাম্রাজ্যের। ক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেয় তার বাড়ি। দাপুটে বাবু ছাড়েন 2500, এমনকি তার অবস্থানও এখন জানেন না কেউই। আলী আহমেদ, 21 টেলিভিশন। শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়াকে সমর্থন জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক। জনমানুষের চাওয়ার সাথে একটি মহলের প্রত্যাশার অমিল রয়েছে বললেন তারেক রহমান। দুই উপদেষ্টার এপিএসের দুর্নীতির তথ্য খতিয়ে দেখছে দুদক। বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে ক্ষমা চাইলেন আসিফ। ইন্টারপোলে নজরদারিতে সাবেক আইজিপি বেনজির এক দেশ থেকে অন্যত্র যেতে পড়বেন বাধার মুখে। রাজনৈতিকভাবে ফায়দা লুটতেই ভারতের সংখ্যালঘু নির্যাতন প্রভাব ফেলে প্রতিবেশী দেশগুলোয়। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইন। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 টিভি চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।